সুরসুরি লাগছে তো। এই ফাজিল, সুরসুরি লাগছে তো। না জান, আজকের কোনো ছাড়াছাড়ি হবে না। তোমাকে অনেক আদর দিব আজকে। বাবু, খুব খারাপ লাগছে আমার, প্লিজ ছাড়ো। কেমন কেমন যেন লাগে। খুব বেশি ব্যথা লাগে আমি কাছে আসলে, স্পর্শ করলে? না শোনা, আমি তো চাই তুমি আমাকে সব সময় আদর করো, ভালোবাসো। তাহলে সবসময় এভাবে দৌড়ে সরিয়ে দাও কেন? বাবা, তুমি জানো না আমার কতটা সুরসুরি আছে। তুমি এমন এমন জায়গায় ঠোঁটের স্পর্শগুলো দাও যার জন্য আমি পাগল হয়ে যাই। তাহলে বলছো যে তোমার শাশুড়ি লাগছে? শাশুড়ি লাগলে কেউ এমন করে? আরে শোনা, তুমি বুঝতে পারো না। তুমি আমাকে স্পর্শ করলে আমি পাগল হয়ে যাই, তারপর কেন বুঝতে চাও না? পাগল হয়ে কাজ নেই। তুমি চোখ বন্ধ করে রাখো, আমাকে জড়িয়ে ধরে রাখো, আমি তোমাকে আদর দিয়ে দিই। বাবু, একটু তো আস্তে আদর করো। এত পাগল হলে হয় বলো, যার জন্য আমার শরীরের মধ্যে কেমন যেন হয়। আর বাবা, ওটাকে অনুভূতি বলে, তুমি বুঝতে পারো না। ভালোবাসার মানুষের স্পর্শ পেলে মানুষের শরীরে এমন এক শিহরণ বয়ে যায়। তোমাকে বুঝিয়ে দিতে হবে সবটা, নাকি তুমি পিচ্ছি বলো? আমি পিচ্ছি হতে যাব কেন? দুদিন পর তোমার পিচ্ছির আম্মু হব। আরে বাবা, দুদিন পর পিচ্চির আম্মু হতে যাবে কেন? তাই তো 10 মাস সময় লাগবে। আর তুমি বলছো দুদিন পর বেবি হবে? দুষ্টু কোথাকার, এটা তো কথার কথা। আর তুমি আমাকে পিচ্ছি বললে, এজন্য বললাম। তুমি কথাটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছ। প্লিজ শোনা, এখন আমাকে আর সুরসুরি দিও না, আমার অনেক লাগছে তো। ওকে, না সুরসুরি দিব না, শুধু আদর দিব, কেমন? এখন চুপ করে থাকো তো, আমাকে আদর করতে দাও সোনা, দেখো ভালো লাগবে। কথাগুলো বলেই নাইম নাদিয়ার শরীরে ঠোঁটে স্পর্শ দিতে লাগলো। নাদিয়ার তত বেশি শিউরে উঠছিল, কারণ নাইম ওকে পুরোপুরি উত্তেজিত করে ফেলেছে। নাদিয়া যতই বলে ওর সুরসুরি লাগে, তারপরও কখনো আটকাতে পারবে না, কারণ নাইমের প্রতি ওর প্রচণ্ড পরিমাণে দুর্বল। সেই ছোটবেলা থেকে নাদিয়া নাইমকে ভালোবাসে, আর ও ভালোবাসাটা বুঝতে পেরেছিল, কিন্তু তারপরও চুপ ছিল। নাদিয়া নাইমের মামাতো বোন। ওদের সম্পর্কটা এমন, যার জন্য নাইম সবটা জানার পর নাদিয়ার কাছে আসতো না। কিন্তু যখন থেকে নাদিয়াকে ভালোবাসতে শুরু করেছে, তখন থেকে ওর শূন্যতাটা নাইমের মাঝে কাজ করতে শুরু করে। ওকে না বলে থাকতেও পারছিল না, আবার বলতেও পারছিল না, কারণ ওদের পরিবারের সম্পর্কটা তেমন একটা ভালো ছিল না। আর নাদিয়া ভাবতো নাইম ওকে পছন্দ করে না, ওই জন্যই হয়তো দূরে সরে থাকার চেষ্টা করে। দুজনে একই কলেজে পড়তো, 2টা বছরের মাত্র ব্যবধান ওদের মাঝে ছিল। নাদিয়া জানে নাইম ওকে যতটা বুঝতে পারবে, অন্য কেউ ততটা বুঝতে পারবে না। ওদের পরিবারের মাঝে ঝামেলা থাকলেও ওদের মাঝে তেমন কোনো ঝামেলা ছিল না। আর সবচেয়ে বড় ঝামেলা হওয়ার কারণ হচ্ছে, নাইমের বড় বোন নাদিয়ার ভাইয়াকে একটা মেয়ের সাথে রিলেশন করতে সাহায্য করেছিল, আর তার সাথে পালিয়ে যেতেও সাহায্য করেছিল। ওই জন্য নাদিয়ার আব্বু আম্মু ওদের উপর প্রচণ্ড পরিমাণে রেগেছিল। ঘটনাটা তাও প্রায় 6-7 বছর আগেকার। তখন নাইম আর নাদিয়া ততটা ম্যাচিউর ছিল না, কিন্তু ওরা দুজন তেমন কিছু জানতো না এই বিষয়ে। তারপর যখন থেকে জানতে পেরেছি, তখন থেকেই নাইম ভাবতো হয়তো এই দ্বন্দ্বটা কখনোই শেষ হবে না, তাই নাদিয়ার কাছেও আসতো না। আর নাদিয়া সেই ছোট থেকেই নাইমকে মনে মনে ভালোবেসে আসছে, কিন্তু সেই ভালোবাসাটা যে এতটা গভীর হয়ে যাবে ও সেটা জানতো না। নাইম মাঝে মধ্যে নাদিয়ার বাসায় যেত, আর নাদিয়ার আব্বু ওকে দেখতে পারতো না, কারণ ওই যে ঘটনাটা বললাম ওই কারণে। আর নাদিয়ার ভাইয়া এখনও ওদের বাসা থেকে অনেক দূরে থাকে, আর নাদিয়ার আব্বু আম্মু ওদের মেনে নেয়নি। কিন্তু নাইমের উপর নাদিয়ার আম্মুর কোনো রাগ নেই, ওর সাথে বেশ ভালোভাবেই কথা বলে। নাইম যখন ওদের বাসায় আসতো, নাদিয়া ওর আশেপাশে ঘুরঘুর করতো। তাই নাইম ওকে একদিন জিজ্ঞেস করে, আচ্ছা, তুই সবসময় এভাবে আমার আশেপাশে ঘুরঘুর করিস কেন? কই না তো। আর তুমি না আমার ফুফাতো ভাই হও, ওর জন্য তোমার আশেপাশে থাকি, নাকি তোমার আশেপাশেও থাকা যাবে না? যাবে না কেন? অবশ্যই যাবে, কিন্তু তুই যেভাবে ঘুরঘুর করিস তাতে আমার কাছে অন্যরকম মনে হয়।
হ্যাঁ, তোমার কাছে তো আমার মতো অন্যরকম মনে হবে, কারণ তোমার মাথায় ঘোরাফেরা করে অন্যরকম চিন্তা ভাবনা। আচ্ছা, শুনলাম তুই নাকি কোনো ছেলের সাথে রিলেশনে জড়াচ্ছিস, তার সাথে নাকি তোর গভীর সম্পর্ক। একদম উল্টা পাল্টা কথা বলবে না। আমি কারোর সাথে রিলেশনে জড়াইনি। উল্টো তুমি মেয়েদের সাথে ড্যাং করে বেড়াও, আর সবার সাথে কেমন যেন গায়ে পড়ে কথা বলো। আর মেয়েদেরও বলিহারি, তোমাকে দেখলেই গায়ের ওপর ঠুলে পড়ে। তুমি কি ওদের বারণ করতে পারো না? কেন বারণ করব? আমাকে প্রেম করতে ইচ্ছে করে না, নাকি আমার ইচ্ছা নেই কেউ আমাকে ভালোবাসুক? না, তুমি কাউকে ভালোবাসতে পারবে না, কারণ তোমার ওপর যদি কারো অধিকার থাকে তাহলে সেটা আমার। নাদিয়ার এরকম কথা শুনে নাইম অবাক হয়ে গেছিল। তারপরও নাইম নিজেকে স্বাভাবিক করে নিয়ে বোঝার জন্য প্রশ্ন করেছিল। কিন্তু কেন? আমি তো জানি না তুই আমার উপর এত অধিকার দেখাস কেন? কি সমস্যা তোর? আমি অন্য কারোর সাথে রিলেশন করে তাকে ভালোবাসলে তোর এত সমস্যা হওয়ার কথা কেন? তোমাকে বলছি না, তুমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াবে না, আর কেউ যেন তোমার দিকে ফিরেও না তাকায়। যদি সেটা হয় তাহলে আগে তাকে খুন করব, তারপর তোমাকে খুন করে ফেলবো। তুমি ভুলেও যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। কিন্তু সেটা রিজন তো আমাকে জানতে হবে। আমি কি জন্য তাকাবো না? ওদের কি ইচ্ছে করে না আমার সাথে প্রেম করতে, নাকি আমার ইচ্ছে করে না বল? কারণ আজ অবধি আমি একটা রিলেশন করতে পারিনি। তুই শুধু আমাকে বারণ করিস, কিন্তু কেন করিস সেটা তো জানি না। আর তুই আমার সাথে তেমনভাবে কথা বলিস না, আমার থেকে দূরে দূরে থাকিস। যদি ওরা রিলেশন না করে তাহলে তুই আমার সাথে রিলেশন কর। তোমাকে বারণ করছি, তুমি করবে না। আর আমি দূরে থাকি কারণ তোমাকে আমার ভয় লাগে। কখন কি করে বসো তার ঠিক নেই। আর কি বললে, তোমার সাথে আমি রিলেশন করব? তোমার মতো একটা বাজে ছেলের সাথে আমি রিলেশন করবো, সেটা ভাবলে কি করে? তাহলে আমাকে ওদের সাথে কথা বলতে দিস না কেন? তুই যদি না বলিস আজকে তুই এই কথাগুলো কেন বলেছিস, তাহলে কিন্তু আমি সত্যি ওদের সাথে আরও বাড়িয়ে বাড়িয়ে কথা বলবো। তখন কিন্তু সেটা তোর জন্য ভালো হবে না। একদম খুন করে ফেলবো এমন বাজে কাজ করলে। আমার থেকে খারাপ আর কেউ হবে না। কিন্তু কেন? আমি তো সেটাই জানতে চাই। আর তুই সেটা আমাকে বলিস না, প্লিজ বল কী জন্য। আর যদি না বলিস তাহলে আমি তোর সামনে দিয়ে অন্য মেয়েগুলোর সাথে হাসাহাসি করে কথা বলবো, ওদের হাত ধরবো, ওদের সাথে রিলেশনে যাব। তুই সেটা আটকাতে পারবি না। নাইমের কথাই সেদিন নাদিয়া ওর শার্টের কলার ধরে অনেকটা কাছে চলে আসে। তারপর মুখের কাছে মুখটা এনে রাগী কণ্ঠে বলতে শুরু করে। একদম শেষ করে ফেলবো। তুমি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? ওই মেয়েগুলো তোমার সাথে কথা বললে, ওরা তোমার গায়ের উপর ঢলে পড়লে আমার কতটা খারাপ লাগে তুমি কেন বুঝতে পারো না? তোমাকে আর কি করে বোঝাবো আমি তোমাকে কতটা ভালোবাসি? নাইম নাদিয়ার চোখের দিকে অসহায় অপলক নয়নে তাকিয়েছিল, আর ওর এরকম রাগী চেহারাটা দেখছিল। তারপর নাদিয়া যখন বুঝতে পারলো ও কি একটা কথা বলে ফেলেছে, তখন লজ্জায় সেখান থেকে দৌড়ে চলে যায়। নাইম এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু নাইম জানতো নাদিয়া ওকে পছন্দ করে, কিন্তু ভালোবাসে সেটা জানে না। ওই ঘটনার পর থেকে নাইম নাদিয়ার সাথে তেমন দেখা করছিল না, কারণ নাইম জানতো নাদিয়া একটা পাগলি মেয়ে। ও যেটা বলে সেটা করে দেখায়। আর নাদিয়া প্রত্যেক দিন কলেজে গিয়ে নাইমের সাথে দেখা করার এবং কথা বলার চেষ্টা করত। নাইম ওকে ততটা অ্যাভয়েড করে চলছিল। তারপর নাদিয়া অনেক চেষ্টা করেও দেখা করতে পারল না। তখনও নাইমের ক্লাসে গিয়ে রেগে ওর একটা হাত ধরে টানতে টানতে ওকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। তখন এরকম কর্মকাণ্ড দেখে বলে, কি হয়েছে? তুই এভাবে আমাকে টানতে টানতে এখান থেকে নিয়ে আসলি কেন? সবাই আমাদেরকে কি ভাবলো বলতো? কি করে ভাবলো সেটা আমি জানি না, কিন্তু তুমি আমাকে এভাবে ইগনোর করছো কেন? তুমি জানো না তোমার ইগনোরটা আমি নিতে পারি না? আমি তোকে ইগনোর করতে যাব কেন? তুই আমার ফুফাতো বোন, আমার বউ তো না যে তোকে ইগনোর করলে সমস্যা হবে। তোকে আমি এড়িয়ে যাব? কে কি আমি সেটা জানতে চাই না, কিন্তু আমি খুব শীঘ্রই তোমার বউ হব। তুমি সেটা বুঝতে পারো না? দেখ, পাগলামি করিস না। তুই যেটা চাস সেটা পসিবল না। আমিও খুব ভালো করে জানি কলেজে পা রাখার পর থেকে তুমি আমার শূন্যতাটা নিজের লাইফে অনুভব করতে শুরু করেছো। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমার জানতে বাকি নেই। তাই দয়া করে এখন কোনো নাটক করো না, তাহলে কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাবো।
আর আমি জানি তুমি দূর থেকে আমাকে ভালোবাসলেও আমার কষ্টটা বেশি সহ্য করতে পারো না। এখন তুমি কি বলবে আমাকে ভালোবাসো কি না? তোকে এসব কথা কে বলেছে? আমি তোকে ভালোবাসি কে বললো? তোকে আমি কখনো ভালোবাসিনি। আমি তোকে মনের চোখে দেখি, তাই ওইভাবে ভালোবাসি। অন্য কোনোভাবে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। ও, তার মানে আমি কষ্ট পেলে তোমার কিচ্ছু যায় আসে না। আজকে একটা মাস যখন তুমি শুধু আমাকে অবহেলা আর ইগনোরগুলো করেই চলেছো, এটা কি আমার জন্য কষ্টের নয়? তুমি জানো আমি প্রত্যেকটা রাতে তোমার জন্য চোখের পানি ফেলি, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। আর আমি সবটা জেনেছি তোমার ফ্রেন্ডের কাছ থেকে। তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো আমি সব জানলাম কি করে। আমি তোমার বেস্ট ফ্রেন্ডের থেকে জেনেছি বলে তুমি নাকি প্রায় মন খারাপ করে থাকো। তুমি ভয় পেও না, দেখো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। এটা হয় না, তুই বুঝতে পারছিস না। এসব বাসায় জানাজানি হয়ে গেলে আমাদের পরিবারের দ্বন্দ্বটা আরও দ্বিগুণ হয়ে যাবে। কখনো ওদের এক করতে পারবো না। আমি মাঝে মধ্যে ভাবি ওদের কিভাবে এক করব। কিন্তু তোর আর আমার যদি এই সম্পর্কটা তৈরি হয়, তাহলে ওরা আমাদের উপর আরও রেগে যাবে, আর দুই পরিবার কখনো এক হবে না। আমি অত শত কিছু বুঝতে চাই না। তুমি আমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নাও, বাকিটা আমি দেখে নেব। তুমি দেখো আমি ওদের এক করেই ছাড়বো। তোমার তো এই জন্যই সমস্যাটা ছাড়া তো তোমাকে ভালোবাসতে কোনো সমস্যা নেই। তুই যেটা ভাবছিস সেটা কখনোই হবে না। আমাদের পরিবার আমাদের কখনো মেনে নেবে না। প্লিজ এরকম পাগলামি করিস না। তুমি যদি এক্ষুনি আমাকে বুকের সাথে জড়িয়ে নাও, তাহলে কিন্তু আমি অনেক বেশি কান্না করব। আর আমি জানি তুমি আমার কান্নাটা সহ্য করতে পারো না। আজকে একটা মাস তুমি আমাকে ইগনোর করছো, এটা আমার কাছে কি কষ্টের নয় বলো? এখন তোমার সামনে আমি কষ্ট পাবো, সেটাকে তুমি দেখতে পারবে বলো? নাইম কোনো কথা বলছিল না, কি করবে ভেবে পাচ্ছিল না। এর মাঝে নাদিয়া কান্না করে উঠল। নাইম খেয়াল করলো দূর থেকে ওর বন্ধুরা ওকে ইশারা করে নাদিয়াকে নিজের করে নেওয়ার জন্য বলছিল। তখন আর নাইম চুপ করে থাকতে পারল না, নাদিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, কেন পাগলামি করিস তুই? বুঝিস না এই সম্পর্ক হওয়াটা সম্ভব না। আমি তোকে চাইলেও নিজের কাছে রাখতে পারবো না, কারণ আমাদের পরিবার মেনে নেবে না। তুমি শুধু আমাকে ভালোবাসো, দেখো বাকি সবটা আমি ম্যানেজ করে নিব। আব্বু আমাকে বোঝানোর দায়িত্ব আমার। যতদিন না ওরা আমাদের মেনে নেবে, ততদিন আমরা কেউই বাড়িতে ফিরবো না, দূরে থাকবো। তুমি শুধু একটা বার আমাকে ভালোবেসে দেখো। কিন্তু তারপরও আমাদের আলাদা করে ফেলবে, শুধু ভালোবাসলে তো আমরা দূরে থাকতে পারবো না। আমি বুঝতে পেরেছি, তার জন্যই তো আমাদের বিয়ে করতে হবে, তাই না? তুমি আমাকে বিয়ে করতে পারবে? তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করে নেব। কি বলছিস? কি এটা কি করে সম্ভব? তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে সবই সম্ভব। এখন তুমি বলো তুমি কি করবে? এবার নাইম আর নাদিয়ার বন্ধু আর বান্ধবীগুলো এসে ওদের বোঝাতে শুরু করে। তখন নাইম আর কোনো উপায় না পেয়ে পরিবারের দ্বন্দ্বটা মেটাতে অনেক ভেবেচিন্তে নাদিয়াকে সেদিন বিয়ে করে নেয়। তারপর যখন নাদিয়াকে নিয়ে নাইম ওদের বাসায় যায়, তখন নাইমের আব্বু আম্মু সবটা জানতে পেরে অনেক সিন ক্রিয়েট করে। আব্বু আম্মুর পা ধরে কান্নাকাটি করছিল, কিন্তু ওরা মানতে চায়নি। তারপর নাদিয়া ওদের বাসায় যায়। নাদিয়ার আব্বু আম্মুও ওদের মেনে নেবে না। এত বেশি রেগে গিয়েছিল, যার জন্য নাদিয়া সুসাইড করার চেষ্টা করলেও তখন ওর আম্মু দুজনকে দূরে চলে যেতে বলে। দীর্ঘ 6টা মাস ওরা শহর থেকে দূরে ছিল। তারপর যখন ছেলে মেয়ের অভাবটা দুই পরিবার বুঝতে পারে, তখন নাদিয়ার আম্মু অনেক কান্নাকাটি করতে থাকে। ওর আব্বু কোনো উপায় না পেয়ে ওদের মেনে নেয়, কিন্তু বাকি তখন নাইম ওর আম্মুর কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আর বলে যে নাদিয়া প্রেগনেন্ট, খুব শীঘ্রই ওদের একটা বেবি আসবে। তখন এইসব শোনার পর আম্মু নতুন অতিথি আসার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর তারপর ওদের মেনে নেওয়ার কথা বললে আব্বু তখনও সিন ক্রিয়েট করছিল। তারপর আম্মু ওদের চলে আসতে বলে। তখন নাইম নাদিয়ার বাসায় ফিরে চলে আসে। তারপর নাইম ওর আব্বু আম্মুকে নিয়ে গিয়ে নাদিয়ার প্রেগনেন্সির কথা বললে আব্বু আর রাগ করে থাকতে পারেনি। ওদের পরিবারের দ্বন্দ্বটাও সেদিন মিটে যায়। ওই 6টা মাস যতদিন নাইম নাদিয়া স্বামী স্ত্রী হিসেবে ছিল, তারপরও ওদের মাঝে কোনো ফিজিক্যালি রিলেশন হয়নি। ওরা এটাই ভেবে নিয়েছিল যতদিন অবধি না ওদের পরিবার মেনে নেবে,
ততদিন ওরা দুজন দুজনের থেকে দূরে থাকবে। আমাদের প্রেগনেন্টের অভিনয়টা শুধু নাইমের আব্বুকে বোঝানোর জন্য করানো হয়েছিল। তারপর আর কি, আব্বু সবটা মেনে নেওয়ার পর নাইম নাদিয়া আজকে সবাইকে সব বলে দিয়েছে। ওদের মাঝে এমন কিছু হয়নি। তখন আব্বু আম্মু অনেক খুশি হয় আর ওদের শ্রদ্ধা করার জন্য ওরা বলে আমাদের নতুন করে আবার বিয়ে হবে। আর সেটাই হয়েছে। 1 সপ্তাহ পর ওদের বিয়ে হয় আর আজকে ওদের বাসর রাত ছিল। বাসর রাতে দুজনের মাঝে কি কথা হয়েছিল সেটা তো আপনারাই জানতেই পারলেন। তো ভালো থাক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।